আসসালামু আলাইকুম। শুরু করছি রূপবানের শ্যামবতী পর্ব ১১। লিখেছেন এম নিশি। ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছে আয়াজ। একটু পরপর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আসছে তার। রাগের কারণে কপালের শিরাগুলো ফুলে ফেঁপে উঠেছে। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে রেখেছে সে। অরুণিকা সবটাই খেয়াল করছে, কিন্তু এখন এসব নিয়ে মাথা ঘামানোর মতো পরিস্থিতি নেই তার। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। সময় মতো পৌঁছাতে না পারলে কি হবে ভাবতেই গা শিউরে উঠছে। গাড়িতে উঠে আহারারকে মেসেজ করে দিয়েছে সে, তাই মাঝে মাঝে ফোন চেক করছে আহারারের কোনো উত্তর এলো কিনা দেখতে। মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে অরুণিকা, তার সরল সহজ বোনটা যেন ফেঁসে না যায়, এই বিপদ থেকে উদ্ধার হতে পারে যেন, তার জীবনটা যেন এভাবে নষ্ট না হয়। সন্ধ্যার আগে আগে শাহাদাত আর তার বাবা মাকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। বসার ঘরে সকলে বসে আছে, জরুরি কথাবার্তা সারছে। এই ফাঁকে শাহাদাত বেরিয়ে এসে খুঁজে বেড়াতে লাগলো আদ্রিকার ঘর। হুট করে সেলিনার মুখোমুখি হতেই বেশ বিব্রত হয়ে পড়ল সে। কিন্তু সেলিনা আহ্লাদি ভাব নিয়ে বলে উঠেন, এ কি শাহাদাত, বাবা তুমি এদিকে কিছু খুঁজছো? শাহাদাত আমতা আমতা করে বলল, না মানে ওই আসলে। সেলিনা কিছুক্ষণ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করলো। পরক্ষণে সব কিছু বুঝে ফেলার ন্যায় মাথা নিয়ে বলল, ও বুঝেছি বুঝেছি, আদ্রিকাকে খুঁজছো তো? যাও যাও, ওই সামনের ঘরটাতে আদ্রিকা আছে, তুমি গিয়ে কথা বলো, যাও, কোনো সমস্যা নেই। এই বলে খিকখিক করে হাসতে হাসতে চলে গেলেন সেলিনা। শাহাদাত বিরক্ত হলেও কিছু বলে না, সোজা চলে যায় আদ্রিকার ঘরে। দরজা কপাট ধাক্কা দিয়ে খুলে ধুম করে ঢুকে যায় ঘরের ভিতরে, যেন তার নিজের ঘর। সম্পূর্ণ অধিকার নিয়ে এসে এই ঘরে ঢুকেছে। কি দাপটে তার আগমন! ঘরে আদ্রিকা আর রুমকি বসেছিল। শাহাদাত ভেতরে ঢুকতে দুজনে চমকে ওঠে। শাহাদাতের গমগমে কণ্ঠস্বর রুমকিকে উদ্দেশ্যে, তুমি একটু বাইরে যাও, আমার আদ্রিকার সাথে কথা আছে। রুমকি উঠে চলে যেতে চাইলে আদ্রিকা খামচে ধরে তার হাত। ভয় পাচ্ছে সে, সেই সাথে হচ্ছে প্রচণ্ড ঘৃণা। রুমকি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কিন্তু শাহাদাত তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে চাইলেই আর দাঁড়িয়ে থাকতে পারল না। আদ্রিকার হাতটা ছুঁয়ে দিতে নিতে বলল, তুই একটু বস না আদ্রি, আমি এই যাব আর আসবো। রুমকি দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। তবে অন্য কেন দিকে না গিয়ে ঘরের বাইরে একটু আড়ালে দাঁড়িয়ে রইল। এই লোকের বিশ্বাস নেই। আদ্রিকা নিজের পরনের কাপড় খামচে ধরে কাটকাট হয়ে বসে আছে। অসহ্য লাগছে তার। এই লোকটাকে মেরে ফেলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আফসোস সে পারছে না। শাহাদাত এগিয়ে এসে তার মুখোমুখি বসে পড়তেই সে ছিটকে পেছনে সরে যায়। শাহাদাতের রাগ হয়, চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, সরে যাচ্ছ কোথায়? একটু পরেই তো পার্মানেন্টলি আমার সাথে বাধা পড়বে। তারপর তো সারা জীবন আমার কাছেই থাকতে হবে সুন্দরী। বলতে বলতে শাহাদাত অনেকটাই এগিয়ে এসেছে। আদ্রিকার পিঠ থেকে ঠেকে গিয়েছে, সে আর পিছাতে পারছে না। লোকটা এতটাই কাছে এসে ভিড়েছে যে আদ্রিকার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘৃণায় পেট গোলাচ্ছে তার। ধাক্কা দিয়ে সরিয়ে দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু শরীরে যেন এক ফোঁটাও শক্তি নেই। অকস্মাৎ শাহাদাত তার গাল দুটো চেপে ধরল, দাঁত কিরমিরিয়ে বলল, প্রথমে বিয়েতে অমত করলেও পরে বুঝতে পারলাম প্রতিশোধ নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। তোর বোনের বড্ড তেজ, তোকে দিয়ে না হয় সেই শোধটা তুলে নেই। আজ রাতের জন্য প্রস্তুতি নে, তোর শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে আমার বিষাক্ত ছোঁয়া ছুঁয়ে দিব আজ। তোকে নাচাবো, বাইজিদের মতো করে নাচাবো, প্রস্তুত হ। কথা শেষ করে আদ্রিকাকে ছিটকে ফেলে দিল শাহাদাত। হনহন করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। শাহাদাত বেরোতেই রুমকি ছুটে আসে। আদ্রিকা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমকি কোনো প্রশ্ন করে না, কারণ সে বাইরে থেকে সবটাই শুনেছে। আদ্রিকাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলায় কেবল। সান্ত্বনা দেওয়ার ভাষাও যেন পাচ্ছে না সে। ফুপানো সুরেই আদ্রিকা উচ্চারণ করে একটাই বাক্য, কোথায় তুমি বুবু? কাজী সাহেব এসে পড়েছেন। কাগজপত্র সব ঠিকঠাক করে এখন বিয়ে পড়ানো শুরু করবেন। আদ্রিকাকে জোর করে নিয়ে আসা হয়েছে, ধরে বেঁধে বসিয়ে রেখেছে। সে কেবল বারবার আশেপাশে চোখ বুলিয়ে খুঁজে যাচ্ছে তার বুবুকে। কখন আসবে তার বুবু? আর যে সময় নেই, তবে কি তাকে বাঁচাতে পারবে না তার বুবু? সবটা কি শেষ হয়ে যাবে এবার?
সাই করে গাড়ির থামানোর আওয়াজ হয় অরণিকাদের বাড়ির সামনে। গাড়ি থামাতে না থামাতে এক মুহূর্ত দেরি না করে নেমে পড়ে আয়াজ, ছুটে চলে যায় বাড়ির ভেতরে। অরণিকা অবাক হয়, সেও দ্রুত নেমে পিছু পিছু ছুটে। কাজী সাহেব তখন শাহাদাতকে কবুল বলতে বলেছেন। যখনই শাহাদাত কবুল বলতে উদ্যক্ত হবে তখনই তার মুখ বরাবর সজোরে এক ঘুষি পড়তেই ছিটকে পড়ে যায় মেঝেতে। আকস্মিক আক্রমণে স্তব্ধ সবাই, আহাম্মকের ন্যায় দাঁড়িয়ে কেবল দেখতে থাকে। কি হচ্ছে বুঝে ওঠার আগে শাহাদাতকে তুলে দাঁড় করিয়ে আরও কয়েক ঘা বসিয়ে দেয় আয়াজ। এমন এক তাণ্ডব লীলা এক সময় আহারারকে করতে দেখা গিয়েছিল, যখন শাহাদাতের নোংরা থাবা অরণিকার উপর পড়েছিল। সেদিনকার সেই আহারারের রূপ আজ হুবহু আয়াজের মধ্যে প্রতিফলিত হচ্ছে। হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে আয়াজের, উদ্ভ্রান্তের ন্যায় শুধু এলোপাতাড়ি মেরে যাচ্ছে শাহাদাতকে। ততক্ষণে আদ্রিকার কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে অরণিকা। তখনও আদ্রিকা কেঁদেই যাচ্ছিল, তবে আয়াজের এমন কাণ্ড ভালোভাবে নজরে পড়তেই থেমে যায় সব কান্না। বাকিদের মতো সেও বিস্ময় নিয়ে দেখছে আয়াজকে। শাহাদাতের বাবা আর অরুর চাচা মিলে আয়াজকে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু পেরে ওঠা যাচ্ছে না আয়াজের সাথে, বরং তার শক্তিশালী ধাক্কায় দুজনে ছিটকে পড়েছেন দুদিকে। আজ যেন শাহাদাতের প্রাণ নিয়ে ছাড়বে আয়াজ। ওদিকে শাহাদাতের মা হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। সেলিনা ভয়ে থরথর করে কাঁপছে। আরজু বেগম, জসিমউদ্দিনের দুজনই কারোরই এখন বোধগম্য হচ্ছে না ব্যাপারটা। যখন কেউই আয়াজের সাথে পেরে উঠছে না, পারছে না তাকে থামাতে, তখনই কারো তেজালো কণ্ঠস্বর কর্ণপাত হতেই থেমে যায় আয়াজের হাত। আহারার এসেছে, তার ঝাঁঝালো সুরের নিষেধাজ্ঞা। ছেড়ে দে ওকে আয়াজ। আয়াজের হাত থেমে যেতে আরও একবার ভেসে এলো আহারের কণ্ঠস্বর। আর একবারও যদি হাত উঠিয়েছিস তবে কিন্তু আমার হাত উঠে যাবে। আয়াজ ঘুরে তাকায় তার ভাইয়ের দিকে। হাঁপানি রোগের মতো হাঁপাচ্ছে সে, চোখ মুখ অসম্ভব লাল। এখনও নিজের রাগ নিয়ন্ত্রণে এনে শান্ত হতে পারছে না সে। ওদিকে শাহাদাত মরা মরা অবস্থা। নিজেদের গাড়ির ড্রাইভারকে বলে শাহাদাতকে ধরে গাড়িতে তুলে শাহাদাতের বাবা ছুটে যায় হাসপাতালের উদ্দেশ্যে। আহারার সকলকে শান্ত হয়ে বসতে বলে। যেহেতু সে বাড়ির জামাই, সকলের সম্মানীয়, তাই কেউ আর দ্বিরুক্তি না করেই তার কথা শুনে বসে পড়ল। আহারার ভীষণ শান্ত হয়ে আছে। যেই পরিস্থিতিটা ঘটেছে তা খুবই ঠান্ডা মাথায় সামলাতে হবে। অরণিকার মেসেজ আসার কিছু সময়ের মধ্যেই মিটিং শেষ হয়ে গিয়েছিল আহারারের। মেসেজ পড়ে সে বাকি সব মিটিং ক্যান্সেল করে অফিস থেকে বেরিয়ে পড়ে। গাড়ি এক প্রকার উড়িয়ে নিয়ে আসে। অরণিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও নেটওয়ার্ক সমস্যা কারণে সম্ভব হয়নি, এমনকি আয়াজের ফোনে পায়নি সে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত চলে এসেছে এখানে। এখন মনে হচ্ছে সে একদম সময় মতোই আসতে পেরেছে। এই মুহূর্তে তাকে এখানে উপস্থিত সকলে বেশ কিছু তিক্ত সত্য জানাতে হবে। লম্বা একটা দম নিয়ে আহারার সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আপনারা সবাই হয়তো অবাক হচ্ছেন এটা ভেবে যে আমার ভাই আয়াজ কেন এতটা ডেম্পারেট হলো, শাহাদাতকে কেন ওভাবে মারলো। আজ আপনাদেরকে সে সব কিছুই বৃত্তান্ত খোলাসা করব বলে এখানে আসলাম। তার আগে আমার একটা পরামর্শ, সকলেই মনটাকে শান্ত রাখবেন। এই বলে আহারার পুরনো সেই সমস্ত ঘটনাগুলো যা দায়ানের বোনের বিয়ের সময় ঘটেছিল, আদিকার দিকে শাহাদাতের নোংরা দৃষ্টিতে তাকানো, বাজে ব্যবহার, অরণিকার শাহাদাতের চড়মারা, আর তার জের ধরে অরণিকার ইজ্জতের উপর হামলা চালানোর চেষ্টা, সেখান থেকে অরণিকাকে আহারারের উদ্ধার করা, পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে শাহাদাতের পুনরায় আহারারকে আক্রমণ করা, সমস্ত ঘটনা সকলের সামনে তুলে ধরল আহারার। নিজের বলা শেষে থামল সে। সকলে নীরব দর্শকের ভূমিকা পালন করে শুনে গেল সবটা। বেশ কিছুটা সময় নীরবতা কাটিয়ে আচমকা কেঁদে ওঠেন আরজু বেগম। কপালে হাত ঠেকিয়ে মাথা নিচু করে কেঁদে যাচ্ছেন তিনি। অরণিকা মাকে আগলে নেয়, মাথার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। সকলের চোখের অবস্থা থমথমে। এত কিছু ঘটে গেছে অথচ কেউ ঘুণাক্ষরে টের পায়নি। জাহিদ আর সেলিনা ভীত হয়ে পড়েছেন। আজ যদি শাহাদাতের সাথে বিয়ে হয়ে যেত আদ্রিকা, তবে কি হতো? মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যেত, আর এই জন্যই দায়ী থাকতেন তারাই। অরুর দাদা জসিমউদ্দিন বলে ওঠেন, এখন শাহাদাতের যেই হাল আয়াজ করেছে তাতে ওর বাবা মা তো চুপ করে বসে থাকবে না। আহরার শান্ত দিয়ে বলল, চিন্তা করবে না দাদু, আমি পুলিশের সাথে যোগাযোগ করেছি। ব্যাপারটা আইনি পর্যায়ে চলে গিয়েছে। শাহাদাত সুস্থ হলেই তদন্ত হবে এবং পুলিশ সব কিছু তদারকি করবেন। চাইলেও শাহাদাত বা ওর বাবা মা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
সেলিনা বলে ওঠেন। ও তুমি কি করলে বাবা? পুলিশ পর্যন্ত ব্যাপারটা কেন নিয়ে গেলে? এটা গ্রাম, তারপরও আদ্রিকা এখনো কুমারী, বিয়ে হয়নি। এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে যেতে সময় লাগবে না, এখানে টিকে থাকা তো কঠিন হবেই। সে সাথে আদ্রিকার বিয়ে দেওয়াটা রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়াবে। খানিকটা শক্ত কণ্ঠে আহারার জবাব দেয়, কেন চাচি, আপনাদের কেন সমস্যা হবে? আপনারা তো কোনো অন্যায় করেননি। অন্যায় যদি কেউ করে থাকে তবে সেটা শাহাদাত, আর ওরা ব্যবস্থা তো আমি করেছি। আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন, আমি থাকতে আপনাদের কোনো বিপদ হতে দেব না, সব আমি সামলে নেব। একটু ভরসা রাখুন। আহারের কথায় সকলেই স্বস্তি মিলল, তবে যে ঝড়টা গেল তার ধকল সামলাতে কিছুটা সময় তো লাগবেই। সকলের কাছে থেকে বিদায় নিয়ে সেদিন রাতে ওরা তিনজন বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। সবাই সবাই রাতটা থেকে যাওয়ার অনুরোধ করলেও আহারার ব্যস্ততার অজুহাতে থাকা হলো না। এদিকে আদ্রিকার বিয়ের দায়িত্ব আহারার নিয়েছে। সে কথা দিয়েছে সে নিজে ভালো ছেলে দেখে বিয়ে দিবে আদ্রিকার। এই এত কিছুর মধ্যেও আয়াজ কোনো কথা বলেনি। পুরোটা সময় নিশ্চুপ ছিল সে। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছে। বাড়িতে ফিরতেই আহারার নিজের ঘরে চলে গেল। অরণিকা চলে গেল শাশুড়িদের সাথে দেখা করতে। এদিকে আয়াজ ড্রয়িং রুমে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপরে উঠে চলে গেল। নিজের ঘরে না গিয়ে আহারার ঘরের সামনে এসে দাঁড়ালো। দুবার নক করতেই ভেতরে যাওয়ার অনুমতি পেল সে। আহারার ফ্রেশ হয়ে বেরোলো মাত্র। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আয়াজকে দেখে হালকা হেসে জিজ্ঞেস করে, কিরে, কিছু বলবি? নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে উত্তর দেয় আয়াজ, আমার একটা প্রস্তাব ছিল ভাইয়া, যদি রাগ না করো তাহলে বলতে পারি। আহারার ঘুরে দাঁড়ায়। জহুরি চোখে আয়াজকে আগাগোড়া পরখ করে নেয়। কিছুটা গাম্ভীর্যের সাথে বলে, রাগ করবো কিনা তা তো নির্ভর করবে কথাটা কি বা কেমন তার উপর। আগে বল শুনি। সেকেন্ড কয়েক সময় নিল আয়াজ, তারপর ভাইয়ের দিকে না তাকিয়ে সংকোচ ছাড়াই গড়গড় করে বলে দিল, যদি তোমরা রাজি থাকো তো আদ্রিকাকে আমি বিয়ে করতে চাই। কথাটুকু বলেই হাত ছাড়ল আয়াজ। আহারার তখনও গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার আয়াজের একটু ভয় ভয় লাগছে, তার ভাইয়া কি রেগে গেল? হুট করে তাকে চমকে দিয়ে আহারার ঘর কাঁপিয়ে হেসে উঠল। আয়াজ বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মাথা চুলকে ভাবতে বসলো, সে আসলে কি বলেছে। আহারার দমফাটা হাসি হাসছে। হাসতে হাসতে আয়াজের কাছে এগিয়ে এসে সশব্দে কাঁধে চাপড় মারল। হাস্যরত সুরেই বলে ওঠে, আমি ঠিকই ধরেছিলাম, আদ্রিকাকে নিয়ে কিছু তো তোর মধ্যে আছেই, শুধু অপেক্ষা করছিলাম কখন তুই নিজেই মুখে বলবি। এবার লজ্জায় পড়ে গেল আয়াজ। অস্বস্তি নিয়ে বলল, এ না মানে ভাইয়া, ব্যাপারটা তেমন নয়। ঠাটিয়ে মারবো এক চড়। আমাকে কি বোঝাতে চাইছিস তুই? ভুলে যাস না, ওই পথ কিন্তু আমিও পাড়ি দিয়ে এসেছি। আয়াজ সলজ্জ হেসে মাথা নামিয়ে ফেলে। আহারার আবারও হেসে মাথা চাটি মারে তার। তারপর বলে, চিন্তা করিস না, ভাইয়ের কাছে চেয়েছিস কিছু, ভাই ফিরিয়ে দিবে না। আমার উপর ছেড়ে দে, এখন যা গিয়ে বিয়ের প্রস্তুতি নে। আয়াজ বিস্ফোরিত নয়নে চেয়ে বলে, কি বলছো কি ভাইয়া, এত সহজে? কি মনে করেছিস তুই আমাকে? হুম? না মানে আমি ভাবে বলতে চাইনি। শোন, তোকে এত কিছু ভাবতে হবে না, আমি দেখে নিব সব। তোকে যেটা বলেছি তুই শুধু সেটাই কর। থ্যাংক ইউ ভাইয়া। এ বলে আহারারের শক্ত করে জড়িয়ে ধরল আয়াজ। আহারারও হেসে জড়িয়ে নিল ভাইকে। আয়াজ চলে যেতেই অরণিকা ঘরে ঢুকে। আহারারের মুখে হাসি দেখে কৌতূহলী সুরে প্রশ্ন করে, কি ব্যাপার, খুশি খুশি মনে হচ্ছে? জানো কি হয়েছে? আহারারের উৎফুল্ল সুর শুনে অরণিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আহারার বলে ওঠে, আদ্রিকাকে বিয়ে করতে চায় আয়াজ, একটু আগে আমাকে সেটাই বলে গেল। কি? ভাবতে পারো, ভাই আমার ডুবে ডুবে জল খেয়েছে এতদিন কিন্তু বুঝতে দেয়নি। আজ ওর আচরণ দেখি তো আমার সন্দেহ হলো। আমারও সন্দেহ হয়েছে জানো। যখন থেকে আয়াজ ভাইয়া আদ্রিকার বিয়ের খবর শুনেছে তখন থেকে কেমন অদ্ভুত আচরণ করছিল। আমার সন্দেহ হলেও তখন মাথা ঘামাতে পারিনি, তার মানে ব্যাপারটা সত্যি। তার বলতে? অরণিকা হাসে। সেই হাসি দেখে আহারার ঘুরে এসে অরুকে পেছন থেকে জড়িয়ে ধরে। কাঁধে থুতনি ঠেকিয়ে মৃদু সুরে বলে ওঠে, যখন থেকে তোমার প্রতি অনুভূতির সৃষ্টি হয়েছিল আমিও ঠিক ওরকমই হয়ে গিয়েছিলাম। শাহাদাত যখন তোমার দিকে হাত বাড়ায় পাগল হয়ে গিয়েছিলাম আমি। ওকে টেনে ছিঁড়ে কুটি কুটি করে ফেলার ইচ্ছে হচ্ছিল। আজ আয়াজের মধ্যেও আমি তেমনটাই দেখেছি। তাই তো চট করে মাথায় আসলো বিষয়টা। আপনি বড্ড পাগল জানেন, তখনও পাগল ছিলেন, এখনও পাগলই আছেন। তাই আমি পাগল, তাই না?
বলতে বলতে আহারার কুট কুট করে ছোট্ট একটা কামড় বসিয়ে দিল অরণিকার কানের লোদেতে। অরণিকা মেয়েকে রাগ দেখিয়ে বলে, আমার কিন্তু আপনার দুর্বলতা জানা আছে। আচ্ছা, দেখাও আমার দুর্বলতা। নিন তবে মজা। এই বলে অরণিকা ঘুরে দাঁড়িয়ে আহারারের কোমরে সুরসুরি দিতে লাগলো। আহারার বারবার এঁকে বেঁকে যাচ্ছে। অরণিকাকে থামতে বলতে গিয়েও হো হো করে হেসে ওঠে। কোমরে বড্ড সুরসুরি তার, একদম সয় না। অরণিকা একেবারে জায়গা মতো মেরেছে। আহারার হাসছে আর বাধা দেওয়ার চেষ্টা করতে করতে পিছিয়ে যাচ্ছে, কিন্তু অরণিকা ছাড়ার পাত্রী নয়, সুরসুরি দিয়েই যাচ্ছে। একটা সময় আহারারের অবস্থা দেখে সেও খিলখিলিয়ে হেসে ওঠে। আহারারকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে শুয়ে পড়ে বিছানায়। আহারারও পেট চিপে ধরে ধপাস করে শুয়ে পড়ে। অরণিকার পাশে পাশ ফিরে মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকে। অরণিকার প্রাণখোলা হাসি, কারণ এই দৃশ্য তার জীবনের অন্যতম সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি। এমন দৃশ্য দেখার সুযোগ হাতছাড়া করতে নেই। তার শ্যামবতীকে মনভাবে দেখার সুযোগ সে কখনোই ছাড়ে না। যতই দেখে মন চায় আরও দেখতে। শ্যামবতীকে দেখার রেশ কাটে না তার কখনোই। হাজার বছর ধরে দেখলেও যেন তৃপ্তি হবে না তার। হুট করে মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যেতেই টুপ করে গালে একটা চুমু দিয়ে বসল সে। থেমে গেল অরণিকার হাসি। ঝট করে ফিরে তাকাতেই আহারার হড়বড় করে উঠে দাঁড়ায়। ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, মা বোধহয় খেতে ডাকছে। উফ, বড্ড খিদে লেগেছে। আহারারের কাণ্ড দেখে অরণিকা আবারও হেসে ওঠে। হাসতে হাসতে বলে, আমার পাগল একটা। অবশেষে খানবাড়িতে আরও এক আনুষ্ঠানিকতার সূচনা ঘটতে যাচ্ছে। বাড়ির সকলকে নিয়ে আহারার আলোচনায় বসেছিল। আলোচনায় বিষয়বস্তু আয়াজ আদ্রিকার বিয়ে। যদিও আয়াজ আদ্রিকাকে পছন্দ করে বলেই বিয়ের কথা সে নিজ মুখে বলেছে, তবে আহারার সেটা সকলের সামনে প্রকাশ করলো না। যে সে বিষয়টি এমনভাবে উপস্থাপনা করলো যেন আদ্রিকার বিয়ের কথাবার্তা চলছে। তাই আহারারই চায় আয়াজের সাথে আদ্রিকার বিয়েটা হোক। বাড়ির কারোরই এ ব্যাপারে কোনো আপত্তি না থাকলেও তাসফিয়া খানিকটা গাইগুই করছেন। কারণটা এই নয় যে তিনি আদ্রিকাকে পছন্দ করেন না বা বিয়েতে মত নেই। তার আপত্তি হলো গুলবাহারের অনুপস্থিতি নিয়ে। বাড়ির ছেলের বিয়ে অথচ একজন গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত থাকবে না, ব্যাপারটা একদমই ভালো দেখাবে না বলেই তার দ্বিমত পোষণ করা। এ পর্যন্ত আলোচনা ভালোই চললেও তাসফিয়া এমন আপত্তি আহারারকে রাগিয়ে দিল। সে বহুবার তার মাকে ভালোভাবে বুঝিয়েছে এই মুহূর্তে গুলবাহারের এমন শাস্তি প্রয়োজনীয়। এতে তার নিজেরই মঙ্গল। নিজের ভুল বুঝে তা সংশোধন করতে সাহায্য করবে তাকে এই শাস্তি। কিন্তু তাসফিয়া বুঝেও বুঝতে চাইছে না। আহারার তার আর তর্ক বিতর্ক বুঝাবুঝি বাদ দিয়ে আসর ত্যাগ করলো। রেগেমেগে গটগটিয়ে বেরিয়ে গেল একেবারে বাড়ির বাইরে। তা দেখে আফতাব সাহেব তাসফিয়ার উদ্দেশ্যে বলে ওঠেন, তুমিও না তাসফি, কেন বারবার ওই এক ক্যাচেল লাগিয়ে রাখো ছেলেটার সামনে বলো তো? তাসফিয়া দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে জবাব দেন, এত বছর ধরে সংসার করছি, কত কটু কথা শুনে শুনে কাটিয়েছি, তার কি হিসাব আছে? পার তো করেই ফেলেছি, চাইলেও তো সেসব দিন আর পাল্টাতে পারবো না। তবে কি দরকারি শেষ বয়সে এসে মানুষটাকে এত কঠিন কঠিন শাস্তি দেওয়ার? তাসফিয়ার কথায় সম্মতি জানিয়ে ফারজানা বলে ওঠেন, আমারও একই কথা। এখন আর ওই মানুষটাকে শাস্তি দিয়ে কী লাভ? আর কদিনই বা বাঁচবেন তিনি? ফারজানার কথার জবাবে আফজাল সাহেব বললেন, আহারার যখন এমন একটা পদক্ষেপ নিয়েছে অবশ্যই ভেবেচিন্তেই নিয়েছে। আমি মনে করি ভালোটাই ভেবেছে সে। আমাদের ওর প্রতি বিশ্বাস রাখা উচিত। বড় ভাইয়ের কথায় মাথা নাড়িয়ে সায় জানান আফতাব সাহেব। বাকিরা নিশ্চুপ। এই কথার বিপরীতে আর কারো কিছু বলার মতো রইল না। আহারার বাড়িতে ফিরলে অরণিকা বেশ অনেকক্ষণ যাবৎ তার আশেপাশে ঘুরঘুর করতে থাকেন। বোঝা যাচ্ছিল যে সে কিছু বলতে চায়, কিন্তু আহারার যেভাবে রেগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, এখনও সে রেগে আছে নাকি ঠান্ডা আছে বুঝতে পারছিল না অরো। তাই নিজের কৌতূহলী প্রশ্নগুলো করার মতো সাহস হচ্ছে না তার। বারবার এসে এসে এটা ভংচুং জিজ্ঞেস করে চলে যাচ্ছে। একটা সময় ব্যাপারটা বুঝতে পেরে আহারার গমগমে গলায় বলে ওঠে, অরণিকা। চমকে ওঠে অরু। একে তো পুরো নাম ধরে ডেকেছে, তার উপর কেমন গম্ভীর কণ্ঠস্বর, তার মানে এখনও রেগে আছে। আহারার দিকে তাকাতেই পুনরায় একই সুরে বলে, এদিকে এসো, আমার পাশে বসো।
অরুণিকা ধীরপায়ে এগিয়ে এসে বসে পড়ে আহারারের পাশে। কিছুটা ভয় পাচ্ছে সে, যদি আহারার তাকে বকে ভয়ে, কিন্তু তার ভয়কে সত্যি হতে না দিয়ে আহারার কণ্ঠস্বর বদলে গেল, কোমল সুরেই বলে ওঠে, তুমি কি কিছু বলতে চাচ্ছ ওরু? আমার কাছে কিছু বলতে তোমার এত হেজিটেশন কেন হচ্ছে? মানা করছিলাম না এত হেজিটেট করতে। আহারের কোমল সুর শুনে ভয় কেটে গেল অরুর। ধাতস্থ হয়ে নিজেকে প্রস্তুত করে নেয় প্রশ্নগুলো করার জন্য। দু একবার কেশে গলা পরিষ্কার করে নেয় সে। অতঃপর ক্ষীণ সুরে বলে, আচ্ছা দাদিজানের উপর আপনার রাগটা কেন সৃষ্টি হলো? ওই দিন ঘুমের ভান ধরে থেকে মিথ্যে বলার জন্য? মায়ের উপর করা অত্যাচারগুলোর সম্পর্কে জেনে, নাকি আরও অন্য কোনো কারণ আছে? অরণিকার কথা শুনে ফোঁস করে শ্বাস ফেলে আহারার খানিকক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, তোমরা শুধু এইটুকু কারণ জানো অরু, কিন্তু এর বাইরেও আরও কিছু কারণ আছে। আমি শুধুমাত্র ভয় দেখানোর উদ্দেশ্যে দাদিজানকে একদিনের জন্যই বৃদ্ধাশ্রমে রেখে আসার পরিকল্পনা করেছিলাম। যেদিন সকাল থেকে নিয়ে বেরোবো বলে ডাকতে গেলাম, সেদিন ঘরের বাইরে দাঁড়াতেই কিছু কথা আমার কানে আসে। দাদিজান কাউকে বলছিলেন তার পরিকল্পনা ছিল তোমাকে চরিত্রহীন প্রমাণ করার, তবে যেই লোককে দিয়ে কাজটা করাতে চেয়েছেন সেই লোকটা তোমায় মেরে ফেলতে চেয়েছিল। এটা নিয়ে রাগারাগি করছিলেন উনি। বিশ্বাস করো, সেদিন আমার মনের অবস্থা যে কি হয়েছিল তা তোমাকে বোঝাতে পারবো না। যে দাদিজানকে আমি এত ভালোবাসতাম, এত সম্মান করতাম, সে এত নীচ, এমন হীন কাজ কি করতে পারে? প্রচণ্ড কষ্ট হচ্ছিল এই সত্যিগুলো মেনে নিতে, তারপরও নিজেকে শক্ত করে রেখেছিলাম। এক প্রকার কঠিন হয়ে গিয়ে আমি দাদিজানকে রেখে আসলাম একেবারে। এতক্ষণে বিস্মিত হয়ে আহারার সব কথা শুনলেও শেষ কথাটুকু শুনে চমকে ওঠে অরণিকা। তড়িৎ গতিতে প্রশ্ন করে, একেবারে মানে? আহারের চোখে মুখে শক্ত হয়ে এসেছে, কণ্ঠে কাঠিন্য ভাব বজায় রেখে জবাব দিল, একেবারে মানে একেবারে। দাদিজান আর এই বাড়ির ফিরবে না। এখন থেকে ওনার স্থায়ী ঠিকানা বৃদ্ধাশ্রম। এই বলে অরণিকাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে হনহনিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। অরণিকা হতবিম্বল চোখে তাকিয়ে আহারের চলে যাওয়ার দিকে কেবল তাকিয়েই থাকলো। যেহেতু গুলবাহারকে ছাড়াই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হবে, তাই বাড়ির কেউই খুব একটা আত্মীয় স্বজন নিয়ে আয়োজনে করতে চাচ্ছেন না। আপাতত তাদের ইচ্ছে ঘরোয়াভাবেই বিয়েটা হোক, পরে গুলবাহার ফিরলে বড় আয়োজন করা হবে সকলকে নিয়ে, ঠিক যেমনটা অরণিকার হয়েছিল। আহারার এতে কোনো দ্বিমত পোষণ করেনি। তবে সকলে এমন চিন্তাভাবনা করলেও অরণিকা তো জানে এই অনুষ্ঠান কখনোই হওয়া সম্ভব নয়, কারণ আহারার আর গুলবাহারকে এবারই ঢুকতে দেবে না। ফোন আলাপের মাধ্যমে কথাবার্তা পাকা করা হয়। বাড়ির সকল একসাথে যাবে একদিন এবং ওই দিনই বিয়ে পড়িয়ে নিয়ে চলে আসবে আদ্রিকাকে। পরিকল্পনা অনুযায়ী দুদিন পরেই বিয়ের তারিখ নির্ধারিত হয়। আগের দিন বাড়ির সকল মিলে ছোটোখাটো পরিসর আয়োজন গায়ে হলুদ করে। বাড়ির ছাদে সবাই ইচ্ছে মতো হলুদ মাখামাখির আনন্দ উৎসব করছে। আয়াজ ভীষণ খুশি ছিল। বহুদিন পর তাকে এতটা প্রাণোচ্ছল দেখা গেল। বাকিদের চোখে সেই উৎফুল্লতা স্বাভাবিক নজরে এলো। আহারার এবং অরণিকা ঠিকই এর গভীর মর্মার্থ উদ্ধার করে ফেলল। দুজনের মধ্যে দু একবার চোখের ইশারাও হয়েছে ব্যাপারটা নিয়ে, আর সেটা আহিয়ার নজরে পড়তেই তাদেরকে নিয়ে মজা লুটতে শুরু করলো। সেই সাথে তাল মিলল বাকি সকলেই। হাসি ঠাট্টার মধ্যে সাধারণভাবে অসাধারণ সুন্দর এক গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হলো। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ল সবাই। হই হুল্লোড় করতে করতে বউ আনতে চলল। দুপুরের আগে আগেই ওই বাড়িতে পৌঁছে গেল তারা। বাড়ির সকলেই সাদরে আপ্যায়ন শুরু করলো সবার। অরণিকা সোজা চলে গেল আদ্রিকার কাছে। লাল টুকটুকে বউ সেজে খাটের মাঝে বসে আছে আদ্রিকা। অরণিকা ঘরে ঢুকতেই আদ্রিকাকে এমন রূপ দেখে থমকে গেল। আদ্রিকা এমনিতেই অনেক সুন্দরী, তার উপর এমন লাল রঙা বউ সাজে তাকে অপরূপ লাগছে, যা দেখে অরণিকারও চোখ আটকে গিয়েছে। সে ঘরে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, মাশাল্লাহ মাশাল্লাহ, আদ্রি আমার বোনও, কি সুন্দর লাগছে রে তোকে। অরণিকার গলা শুনে মাথা তুলে তাকায় আদ্রিকা। মুহূর্তেই উত্তেজিত হয়ে বলতে থাকে, বুবু 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 তুমি এসেছো। অরণিকার কাছে এসে আদ্রিকার মুখখানা দুহাতে ধরে চোখ বুজে বিড়বিড় করে কিছু সূরা পড়ে নিল।
তারপর কপালে ফু দিয়ে দিল বাই কয়েক। বোনকে বুকে জড়িয়ে বলল, কারো নজর না লাগুক আমার সোনা বোনটা। অরুর বুকে মুখে গুজতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আদ্রিকার। অরু ভাবল সবাইকে ছেড়ে চলে যাবে বলে হয়তো মন খারাপ, কিন্তু কেবল আদ্রিকাই জানে এটা তার সেই মন খারাপ নয়, এই বিয়েটা মন থেকে মেনে নিতে না পারার কষ্ট। আয়াজ ভালো ছেলে, তার সাথে বিয়েতে মানা করার মতো কোনো সুযোগ আদ্রিকার নেই। এদিকে তার আহারার ভাই নিজে এই প্রস্তাব এনেছেন, সেই দায়িত্ব নিয়ে সবকিছু করছে। এখানে নিজের মনের কথাটা জানানোর মতো দুঃসাহস আদ্রিকা দেখাতে পারেনি, বলতে পারেনি তার মনে অন্য কারোর বসবাস। আয়াজকে মন থেকে স্বামী হিসেবে মেনে নেওয়ার তার পক্ষে সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। পরপর 3বার কবুল বলার মধ্যে আয়াজ আদ্রিকার বিয়েটা সুসম্পন্ন হলো। বিয়ের কার্য সম্পাদিত হতে খাওয়া দাওয়ার পালা চলল। এরপরই দুই পরিবার তুমুল আড্ডায় কাটিয়ে দিল লম্বা একটা সময়। এবার বিদায়ের পালা। সন্ধ্যার আগেই তারা বউ নিয়ে ফিরতে উদ্যত হলো। বিদায়ের বিষাদীয় ক্ষণ বেশ করুণ হলো। সকলকে ছেড়ে যেতে হচ্ছে, কষ্টে বাঁধনহারা কান্নায় ভেঙে পড়ল আদ্রিকা সহ বাড়ির সকলেই। আরজু বেগম তার ছোট মেয়েকেও বিদায় দিয়ে ফেললেন। এবার যে বাড়িটা পুরোপুরি খালি হয়ে গেল। তবুও মেয়ের মা হয়েছেন যখন বুকে পাথর চেপে সত্যি মেনে নিতে হলো। আদ্রিকাকে নিয়ে চলে গেল খান পরিবারের সদস্যরা। খানভিলায় পৌঁছাতে রাত 9টা পেরিয়ে গেল। বাড়িতে ঢুকে আদ্রিকাকে অরণিকার ঘরেই বসিয়ে রাখা হলো। ওদিক আহারার বাসরঘর সাজানোতে লেগে পড়ল। সঙ্গে যোগ দিয়েছে দাইয়ান, রাদীপ, ঈশানও। বেলুন ফোলাতে ফোলাতে রাদীপ আফসোসের সুরে বলতে থাকে, ছোট ভাইটারও বিয়ে হয়ে গেল, আমরা এখনো বিয়ে খাইয়াই বেড়াই। সঙ্গে সঙ্গে দাইয়ান তার মাথায় ঠাস করে চাটি মেরে দিল। ঈশান ব্যঙ্গাত্মক সুরে বলে ওঠে, তোর মতো হাবারে কে বিয়ে করব? রাদীপ চোখ মুখ কুঁচকে বলে, আমার মতো ছেলে তুই এই তল্লাটে আর একটাও পাবি না, বুঝলি? হ্যাঁ, পাবো না, কারণ তোর মতো বলদ এই তল্লাটে আর একটাও নেই। আহারের জবাব শুনে রাদীপ আহামুখ হয়ে তাকিয়ে থাকে। করুণ সুরে নাটকীয় ভঙ্গিতে বলে, আহারার, তুই আমাকে এভাবে বলতে পারলি? আহারার ফোঁস করে বলে ওঠে, বলবো না তো কি বলবো? গর্ধ, বেলুন ভেবে তুই কি ফুলাচ্ছিস, তাকিয়ে দেখ একবার। আহারের কথা শুনে সঙ্গে সঙ্গে সকলের দৃষ্টি রাদীফের হাতের দিকে গেল। সত্যি রাদীফটা কত বোকা, সে কোথা থেকে এটা তুলে নিয়ে ফোলাতে শুরু করেছে কে জানে। খেয়াল করার সাথে সাথেই করে উঠল, চিৎকার করে ছুঁড়ে ফেলে দিল সেটা। ওয়াক ওয়াক করতে করতে ছুটল বাথরুমে চলে গেল। সেই সাথে তুমুল হাসিতে ফেটে পড়ল বাকি 3জন। রাত প্রায় 12টার কাছাকাছি। খাওয়া দাওয়া সেরে সকলেই যার যার ঘরে চলে গিয়েছে। আদ্রিকাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে আসা হয়েছে। বিয়ের কথাবার্তা শুরু হওয়ার থেকে আজ বিয়ে হওয়া পর্যন্ত একবারও আয়াজের সাথে কথা হয়নি আদ্রিকার। সে তো তাকায়ও নি। কিভাবে তাকাবে? যাকে মন থেকে মানতে পারছে না তার দিকে দৃষ্টি ফেরাবে কি করে? ঘরে বসে বসে আপন মনে এসব কথাই ভেবে যাচ্ছে আদ্রিকা। আয়াজ এখনো আসেনি, কিন্তু আসবে তো। তারপর কি হবে? তারপর আদ্রিকার গলা শুকিয়ে আসে ভয়ে। আয়াজ তার স্বামী, তার উপর আয়াজের সম্পূর্ণ অধিকার আছে। যদি সে স্বামীর অধিকার খাটাতে চায় তখন কি করবে আদ্রিকা? আদ্রিকার বুক ফেটে কান্না আসে সেই অপরাজিতার কথা ভেবে। নিজের অজান্তে কখন যে ওই মানুষটাকে মন দিয়ে বসেছে আদ্রিকা বুঝতেই পারেনি। আচ্ছা, আদ্রিকা না হয় পরিস্থিতির কারণে যোগাযোগ করতে পারেনি, তার কি সমস্যা ছিল? সে কেন যোগাযোগ করার চেষ্টা করলো না? সে তো বলেছিল সে আদ্রিকাকে চেনে, আদ্রিকার ঠিকানাও জানে। আদ্রিকা যখন তার যোগাযোগ করতে পারছে না তাহলে সে একবার এলো না কেন? তার মানে কি এই অনুভূতি একতরফা, শুধুই আদ্রিকার দিক থেকেই? ওই মানুষটার মনে তবে আদ্রিকার জন্য কোনো অনুভূতি জন্মায়নি, নাকি সবটাই তার নাটক ছিল? আর ভাবতে পারছে না আদ্রিকা। তার মাথা ফেটে চিন্তায় আয়াজকে কিভাবে আটকাবে সে। মনে মনে ঠিক করে নিল আয়াজকে সব সত্যি বলে দিবে। তারপরও যদি সে জোর করে তবে? খট করে দরজা খোলার আওয়াজে ভাবনার সুতো ছিল তার। তটস্থ হয়ে বসে রইল। আয়াজ এসেছে, গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি বুঝিয়ে দিল সে। দরজাটা আটকে ধীরপায়ে এগিয়ে এসেছে আদ্রিকার দিকে। আদ্রিকা কি করবে না করবে ভাবতে ভাবতে ঝট করে খাট থেকে নেমে দাঁড়ালো। আচমকা আদ্রিকার এমন আচরণে ভরকে গেল আয়াজ।
দাঁড়িয়ে বলল ওখানেই। আদ্রিকা এদিক ওদিক তাকিয়ে বেড সাইড টেবিলে থাকা জগটা হাতে তুলে নিল। ধুম করে সেটা আয়াজের সামনে ধরে ভয় পাওয়ার গলায় কিছুটা জোর আনার চেষ্টা করে বলল, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। এই এই জগটা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেব। আয়াজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। মেয়েটার কি মাথায় সমস্যা নাকি? আদ্রিকা এবার করুণ সুরে বলতে লাগলো, দেখুন আমি অন্য একজনকে পছন্দ করি, আমার পক্ষে আপনাকে মেনে নেওয়া সম্ভব না। মুহূর্তে আয়াজের চোখে মুখে কঠিন আকার ধারণ করে তেজালো সুরে জবাব দেয়, এটা কি সিনেমা পেয়েছো যে মেনে নিতে পারি না বললেই ছাড় পেয়ে যাবে? তুমি আমার বিয়ে করাবো, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। এই বলে আয়াজ এগিয়ে আসতে থাকে। আদ্রিকা পিছিয়ে যাওয়ার কোনো পথ পায় না। নিজেকে নিরুপায় ভাবতেই অসহায় ভর করলো যেন। ধপ করে ওখানেই মেঝেতে বসে পড়ে, হু হু করে কাঁদতে শুরু করে। তা দেখে আয়াজের ঠোঁটে কোনো এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সেও আদ্রিকার মুখোমুখি হাঁটু গেড়ে বসে পড়ে। আদ্রিকার কপাল বেয়ে গড়িয়ে পড়া এক অশ্রুকণা নিজের বৃদ্ধাঙ্গুলে ধারণ করে নেয়। সেই অশ্রু বিন্দু দিকে তাকিয়ে কণ্ঠ গলে বেরিয়ে আসে কিছু বাক্য। রূপসীর আখি যুগল হতে ঝরা এই মুক্তকণা, যার উপর একচ্ছত্র আধিপত্য কেবল আমার এবং আমারই। নিমিষে কান্না থেমে যায় আদ্রিকার। চকিতে ফিরে তাকায় আয়াজের দিকে। মানুষটার উচ্চারিত সেই শব্দ রূপসী কানে বাজতেই লাগলো তার। এই বলে আয়াজ এগিয়ে আসতে থাকে। আদ্রিকা পিছিয়ে যাওয়ার কোনো পথ পায় না। নিজেকে নিরুপায় ভাবতেই অসহায় ভর করলো যেন। ধপ করে ওখানেই মেঝেতে বসে পড়ে, হু হু করে কাঁদতে শুরু করে। তা দেখে আয়াজের ঠোঁটে কোনো এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সেও আদ্রিকার মুখোমুখি হাঁটু গেড়ে বসে পড়ে। আদ্রিকার কপাল বেয়ে গড়িয়ে পড়া এক অশ্রুকণা নিজের বৃদ্ধাঙ্গুলে ধারণ করে নেয়। সেই অশ্রু বিন্দু দিকে তাকিয়ে কণ্ঠ গলে বেরিয়ে আসে কিছু বাক্য। রূপসীর আখি যুগল হতে ঝরা এই মুক্তকণা, যার উপর একচ্ছত্র আধিপত্য কেবল আমার এবং আমারই। নিমিষে কান্না থেমে যায় আদ্রিকার। চকিতে ফিরে তাকায় আয়াজের দিকে। মানুষটার উচ্চারিত সেই শব্দ রূপসী কানে বাজতেই লাগলো তার। কিছু বলার চেষ্টা করেও বলতে পারে না। আশ্চর্যের ন্যায় তাকে হাতটা বাড়িয়ে রাখে। বড় বড় চোখ করে মুখ হা করে রাখছে সে। বহু কষ্টে বলে ওঠে, "আ- আপনি আপনি সেই অপরিচিত?" সশব্দে হেসে ওঠে আয়াজ। ঝুঁকে পড়ে আদ্রিকার মুখের উপর। চোখে চোখ রেখে মোহনীয় সুরে বলে ওঠে, এরপরও কি কোনো সন্দেহ আছে? কথাটুকু বলে শেষ করতে না করতেই আদ্রিকা এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে আয়াজের বুকে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, অসভ্য অসভ্য অসভ্য! আমার সাথে নাটক! কত কষ্ট দিয়েছেন আমায়! আপনি খুব খারাপ, খুব খারাপ। আয়াজ হাসতে থাকে। হাসতে হাসতেই জড়িয়ে নেয় প্রিয়তমাকে। আদ্রিকা তখনও ছটফট করে যাচ্ছে। কিছু সময় পর নিজেই শান্ত হয়ে চুপটি করে মুখ লুকিয়ে রাখে প্রিয় পুরুষের বুকে। কিন্তু অভিমান তখনও গলেনি, যা ক্ষণে ক্ষণে ফোঁপানোর আওয়াজ হয়ে বেরিয়ে আসছে। ঝিরিঝিরি বাতাস বইছে, ঠান্ডা শীতল হাওয়া। বারান্দায় বসে আছে আহারার। মাঝে মাঝে হাওয়া এসে গা ছুঁয়ে দিতে গুনগুন করে গেয়ে ওঠে, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক বলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। অরুণিকা ঘরে ঢুকে দেখে আহারার নেই। তখনই বেলকনি থেকে গুনগুন করে গাওয়ার গান ভেসে আসতে অবাক হয়ে অরুণিকা এগিয়ে গেল সেদিকে। আহারার গাছের কাছে বসে কি যেন করছে আর গান গাইছে। অরুণিকা কৌতূহলী সুরে প্রশ্ন করে, কি করছেন? আহারার ঘাড় বাঁকিয়ে চায়। অরুণিকাকে দেখতে স্নিগ্ধ হাসি ফুটে উঠল তার ঠোঁটে। সম্পূর্ণরূপে ঘুরল সে, তবে উঠে দাঁড়ালো না। হাঁটু গেড়ে বসে দুই হাত অরুণিকার সামনে তুলে ধরল, যাতে রাখা আছে একগুচ্ছ গন্ধরাজ ফুল। আহারার এতক্ষণ ফুলগুলো তুলে সেগুলোকে বাঁধছিল। অরুণিকা আসতেই তার দিকে ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলল, ওগো শ্যামবতী, তুমি কি চিরকাল আমার শ্যামবতী হয়ে রবে? প্লিজ। থুকু, এমন কবিতার মধ্যে প্লিজ ঢুকে কেমনে? ধুর, কি যে বলি! আসলে এতটাও কাব্যিক হতে পারি না গো। এতটুকু ম্যানেজ করে নাও প্লিজ।
আহারের কথা বলার ধরন দেখে অট্টহাসিতে ফেটে পড়ে অরণিকা। হাসতে হাসতে চোখে পানি এসে পড়ে তার। আঙ্গুল দিয়ে সেটা মুছে নিয়ে হাত বাড়িয়ে ফুলগুলো নিয়ে নিল। আহার আর উঠে দাঁড়ায়। অরণিকার হাসি এখনো পুরোপুরি থামেনি। কোনো রকম হাসি কন্ট্রোল করে বলে, আপনি এত পাগল কেন? আহার আর কোনো জবাব দেয় না, কেবল লাজুক হেসে মাথা চুলকাতে থাকে। পাশাপাশি ঘরেই দুটো মধুরত সম্পর্কের মধুময় কাব্য রচিত হতে থাকে। এক জুটি কিছু স্নিগ্ধ ভালোবাসা রচনা করছে, আরেক জোড়া অভিমানে মেশানো মিষ্টি অনুভূতির সূচনা ঘটাচ্ছে। দক্ষিণা শীতল হাওয়ার আধারিয়া আকাশে দেখা দিয়েছে অর্ধচন্দ্র, যে কিনা দাঁড়িয়ে রয়েছে এই দুজোড়া কপোত কপোতি প্রিয় মুহূর্তের সাক্ষী হয়ে। ভোরের আলো ফোটার অনেকটা সময় পেরিয়ে গেল। সদ্য উদিত সূর্যের কিরণ জানালা গলে ঘরের মেঝেতে লুটোপুটি খাচ্ছে। রান্নাঘর থেকে রোজকার মতো টুংটাং শব্দ ভেসে আসছে। প্রস্তুতি চলছে সকলের খাবারের আয়োজন করার। দিনটা সকলের জন্য আজ অন্যরকম। বাড়ির দুই বউ একসাথে রান্নাঘরের দখলদারি সামলাচ্ছে। আয়াজ আদ্রিকার বিয়ের 3 দিন চলছে আজ। দুটো বই যে একেবারে সোনার টুকরো হয়েছে তার কাজকর্মে দেখলেই বোঝা যায়। তাদের আচার ব্যবহার চলাফেরা বোধ বুদ্ধি সবকিছুই খানবাড়ির রীতিনীতির সাথেই সামঞ্জস্যপূর্ণ। বলা চলে দুজনেই খানবাড়ির আদর্শ বউ। ছেলেদের পছন্দ ভুল হয়নি মোটেই। অবশ্য তানিশাও কিছু কম ছিল না, কিন্তু অকালেই চলে গেল মেয়েটা। সেই সাথে বাড়ি ছাড়া হলো বাড়ির বড় ছেলে। কত কত আনন্দ উৎসব পেরিয়ে যাচ্ছে, অথচ বাড়ির ছেলেটা এসবের মধ্যে থাকে না। কেন আসে না ছেলেটা? এত বছরের রাগ কমছে না তার? মায়ের কথাও কি মনে পড়ে না? এসবই ভেবে ভেবে দিন কাটে ফারজানার। সকলেই ভেতরে ভেতরে একটা চাপা কষ্টে নিয়ে গুমড়ে মরে, তবে প্রকাশ করে না কেউই। দিন পেরিয়ে রাত যাচ্ছে, রাত পেরিয়ে দিন, কিন্তু সুখী পরিপূর্ণ খান পরিবারের দেখা মিলছে না আর। সবকিছু সীমাবদ্ধ হয়ে রয়েছে এই ভাবনার মধ্যেই। আহারানের ঘরে বসে আয়াজ কিছু গোপন শলাপরামর্শ ব্যস্ত। আহারার তাকে কিছু গোপন ও জরুরি কাজের নির্দেশ দিয়েছে। বিয়ের ব্যস্ততার জন্য এই কদিন সেসব না হলেও এবার উঠে পড়ে লাগার প্রস্তুতি নিচ্ছে তারা। ভাইয়া, আমার মনে হয় এভাবে ঘুরে ঘুরে ঘাটাঘাটি করে ইনফরমেশন জোগাড় করা চেয়ে বেটার হয় একেবারে দাদিজানের কাছে থেকেই জেনে নেওয়া। আয়াজের কথা শুনে তাচ্ছিল্যের হাসি হেসে জবাব দেয় আহারার। তোরে কি তোর কি মনে হয় তুই প্রশ্ন করবি অরণিকার উপর অ্যাটাক কে করেছিল, কাকে দিয়ে দাদিজান এই কাজ করিয়েছে, আর দাদিজান সুরসুর করে তোকে সব সত্যি বলে দিবে? যেই পরিস্থিতিতে তুমি তাকে ফেলে দিয়েছো ভাইয়া, আমার মনে হয় না দাদিজান আর কোনো রাগবাগ দেখাবেন। বেশ, যদি তোর মনে হয় তাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, তবে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ওকে ভাইয়া, তুমি চিন্তা করো না, সবটা আমি দেখে নিব। কিন্তু সত্যিটা বের করেই ছাড়বো। কার এত বড় বুকের পাঠা খানবাড়ির বউয়ের উপর হামলা করে? আয়াজের কথাটুকু শুনে ভাবনার জগতে হারিয়ে যায় আহারার। সত্যি সে বুঝে উঠতে পারছে না জানে মেরে ফেলার মতো শত্রু তাদের কে। আয়াজের কথা শেষে সে ঘর থেকে বেরোতেই উদ্যত হয়। দরজা খুলতেই তার মনে হলো কেউ বোধহয় সরে গেল। পরক্ষণে নিজের মনের ভুল ভেবে ভাবনাটা উড়িয়ে দিয়ে চলে গেল নিজ গন্তব্যে। এদিকে আয়াজ চলে যেতে আড়াল থেকে বেরিয়ে এলো নাদিম। বুকের উপর 2 হাত ভাঁজ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে নিঃশব্দে হাসছে। অস্বাভাবিক সেই হাসি, যেন দুটো বোকা বোকা মানুষের বোকা বোকা পরিকল্পনা শুনে ফেলেছে। হাসি থামিয়ে মৃদু শব্দে শীষ বাজাতে বাজাতে বেরিয়ে গেল বাড়ি থেকে। একটা জরুরি কাজ সারা দরকার। দুপুরের কড়া রোদ সরে গিয়ে হঠাৎ অন্ধকার হয়ে এলো আকাশ। পলকের মধ্যেই আকাশ জুড়ে কালো মেঘেদের হানা দেখা দেয়। ছাদে মেলে দেওয়া কাপড় চোপড় আনার জন্য তাড়া দেওয়া হয় গুলবাহারকে। কোনো প্রকার উচ্চবাচ্য ছাড়াই গুলবাহার ক্লান্ত শ্রান্ত দেহটাকে টেনে নিয়ে চললেন ছাদে। হাঁপাতে হাঁপাতে মেলে দেওয়া কাপড়গুলো টানতে গেলেই ওপাশের রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা নাদিমকে চোখে পড়ল তার। মুহূর্তে শান্ত মুখ ক্রোধান্বিত রূপে পরিবর্তিত হয়ে যায়। এক প্রকার তেড়ে যেতে যেতে চাপা ক্ষোভ প্রকাশ করে বলে ওঠেন, তুমি তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি? একগাল হেসে নাদিম নম্র সুরে জবাব দেয়, আহা দাদিজান, রাগ করছেন কেন? আমি তো আপনাকে দেখতে এসেছিলাম। খুব মনে পড়ছিল কি না?
গুলবাহারের রাগ বেড়ে গেল দ্বিগুণ। দাঁত কিরমিরিয়ে বলল, দেখতে এসেছো তাই না? আজ তোমার জন্যই আমার এই অবস্থা। আমি তোমাকে কিছুতে ছেড়ে দিব না নাদিম। একবার যদি আমার এই বাড়ির কারো সাথে কথা বলার সুযোগ হয়, আমি ওদের বলে দিব, সব সত্যি বলে দিব। তাতে নিজের দোষটা স্বীকার করে নিতে হলেও আমি পিছুপা হব না। তবে তুমি যে অরণিকাকে খুন করতে চেয়েছো, তুমি যে একটা কালসাপ, সেটা আমি সবাইকে জানাবোই জানাবো। কাছে কোথাও তীব্র শব্দে বাজ পড়ল, কেঁপে উঠল গুলবাহার। নাদিম শান্ত ভাবে আকাশটা পরক করতে থাকে, চোখ না নামিয়ে বলে ওঠে, আমার হাতে বেশি সময় নেই দাদিজান, যে কোনো সময় বৃষ্টি নামবে। কিসের সময়? আর কে তোমাকে এখানে ঢুকতে দিয়েছে? কেন দিয়েছে? আমি এক্ষুনি কথা বলছি, দাঁড়াও। বলতে বলতে গুলবাহার ঘুরে দাঁড়ালেন যাওয়ার জন্য। সিঁড়ির কাছে আসতেই নাদিম তাকে আটকে দিল। গুলবাহার রাগান্বিত চোখে তাকিয়ে কিছু বলতে যাবেন, তার আগে হাতে সুচালো কিছু ফোটায় অনুভূতি হতেই মৃদু আর্তনাদ করে উঠলেন তিনি। তাকিয়ে দেখেন নাদিম একটা ইনজেকশন পুশ করেছে তার হাতে। নাদিমের দিকে ফিরে তাকাতে নাদিম বেশ সুন্দর করে হাসলো, ঠোঁটে হাসি ধরে রেখেই ফিসফিসিয়ে বলল, চিন্তা করবেন না দাদিজান, আপনার এই কষ্টটা কমিয়ে দিচ্ছি কেবল। বলতে বলতে পলক ফেলার আগেই নাদিম গুলবাহারকে ধাক্কা দিয়ে ফেলে দিল। টাল সামলাতে পারলেন না বৃদ্ধা গুলবাহার। চিৎকার করতে করতে গড়িয়ে পড়লেন সিঁড়ি দিয়ে। শেষ মাথায় আসতেই তার দুনিয়া অন্ধকার হয়ে এলো। চোখ বোঝার আগে মুখের কাছে নাদিমের ক্রূর হাসিমাখা মুখটা নজর এলো তার। বৃদ্ধাশ্রমে আসার পথে আয়াজের কাছে আসা একটা ফোন থামিয়ে দেয় তাকে। আহারার ফোন করেছে, যত দ্রুত সম্ভব তাকে যেতে বলেছে। সব শুনে আয়াজ পাগলের মতো গাড়ি চালিয়ে বৃদ্ধাশ্রমে পৌঁছালো। জ্ঞানহীন গুলবাহারকে নিয়ে এক মুহূর্ত দেরি না করে ছুটল হসপিটালের উদ্দেশ্যে। প্রাণপণ চেষ্টা চলছে ডক্টরদের। এই বয়সে এমন অ্যাক্সিডেন্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, প্রাণনাশের আশঙ্কা বেশি, কিন্তু যেন এমনটা না হয় তার জন্য সকল ডক্টররা যান প্রাণ লড়িয়ে দিচ্ছেন। খানবাড়ির সকলেই হসপিটালের উপস্থিত। সকলের চোখে মুখে উদ্বিগ্ন উৎকণ্ঠা প্রকাশ পেল। আহারার নির্লিপ্ত, বড্ড কঠোর হয়ে আছে সে। নিজের প্রিয় দাদিজান বাঁচা মরার লড়াই লড়ছে, কিন্তু তার মধ্যে দুশ্চিন্তার ছিটেফোঁটোই নেই। দীর্ঘক্ষণ চিকিৎসার চালিয়ে অবশেষে ডক্টর মলিন চেহারা নিয়ে বেরিয়ে এলেন। সকলের উত্তেজিত অবস্থা, তবে প্রশ্ন করার আগেই ডক্টর বলে ওঠেন, অনেক চেষ্টা করেছি তার, তবে প্রাণে বাঁচাতে পারলেও প্যারালাইজড হওয়ার থেকে রক্ষা করতে পারলাম না। আফজাল সাহেব উদ্বিগ্ন সুরে বলে ওঠেন, মানে কি ডক্টর? আমি কিছুই বুঝতে পারছি না। ডক্টর ব্যাখ্যা করে বলতে থাকেন, ওনার বেঁচে থাকা না থাকা এক সমান হয়ে গিয়েছে। উনি পুরোপুরি প্যারালাইজড, পুরো শরীর অবস্থার। চেষ্টা করলে হয়তো খানিকটা হাত আর মাথা নাড়াতে পারবেন, চোখের ইশারা পারবেন, ব্যাস এতটুকুই। এখন একজন আমার সাথে আসুন, ওষুধপত্র সহ যাবতীয় সব কিছু বোঝানোর কিছু ব্যাপার আছে। এই বলে ডক্টর চলে গেলেন। ডক্টরের পিছু পিছু আফজাল সাহেব গেলেন। বাকিরা তখন শোকে আচ্ছন্ন অবস্থা। আদ্রিকা গুলবাহারের ব্যাপারে কিছুই জানেন না। সে বিয়েতেও গুলবাহারকে দেখেননি। এই বাড়িতে আসার পরও গুলবাহারকে নজর পড়েনি তার। জিজ্ঞেস করতে চেয়েও নানা কারণে আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। তবে আজ কৌতূহল দমাতে না পেরে অরণিকার কাছে এসে নিচু সুরে জানতে চায়, এই বুবু, উনি এতদিন কোথায় ছিলেন? অরণিকা বুঝতে না পারায় পাল্টা প্রশ্ন করে, উনি? আরে দাদির শাশুড়ি। অরণিকা বুঝতে পেরে মাথা নাড়ায়। আদ্রিকা পুনরায় জানতে চাইলে অরু তপ্ত শ্বাস ফেলে বলতে শুরু করে। সবটা বলার পর থামে। এতক্ষণ গুলবাহারের জন্য কষ্ট হলো, সবকিছু শুনে আদ্রিকার বেশ রাগ হলো। তাহলে তো বেশ হয়েছে বুড়ির সাথে। অরণিকা ধমকে বলে ওঠে, ছি আদ্রি, এখনো তুই খ্যাপাটি থেকে গেলি? বলছি না গুরুজনদের নিয়ে এভাবে বলবি না। তাই বলে উনি যা করেছেন সেগুলো কি মেনে নেওয়ার মতো? তুমি বলো বুবু। উনি যতই অন্যায়কারী হন, কিন্তু বিপদগ্রস্ত একজন মানুষকে এভাবে বলাটা একদমই ঠিক নয় আদ্রি। তবে তুমি যাই বলো বুবু, আমি বলবো এসব কিছুর ওনার পাপের ফল। অরণিকা আর কিছু বলে না। আবারও এক চাপা শ্বাস বেরিয়ে এলো কেবল। 2 দিন পরে গুলবাহারকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। অবশেষে তাকে খানভিলায় ফিরিয়ে আনা হলো।
কিন্তু কেউই ভাবেনি তার ফিরে আসাটা এমনভাবে হবে। গুলবাহার নিজেও ভাবতে পারেননি নিজের বাড়িতে নিজের ঘরে জড় পদার্থের ন্যায় পড়ে থাকতে হচ্ছে দিন দিন রাত। চাইলেও পারবেন না নিজে থেকে একটু নড়াচড়া করতে, হাঁটাচলা তো দূর। যে মুখ দিয়ে বাড়ির বউ, বাড়ির রহমতকে তিনি তিরস্কার করতেন, সেই মুখ দিয়ে এখন একটা অক্ষরও বের হয় না আর। যে কণ্ঠের জোরে নিজের অহংকার প্রকাশ করে যাকে যা খুশি তাই বলতেন, সেই কণ্ঠ আজ বন্ধ হয়ে গিয়েছে চিরতরে। হারিয়ে গেছে তার সকল দাপট, হারিয়েছে তার আধিপত্য। একটা অপ্রয়োজনীয় বস্তুর ন্যায় বাড়ির এক কোণে পড়ে থাকা ছাড়া তার করণীয় আর কিছুই নেই। এমনকি কেউ তার মুখে খাবার তুলে দিলে তবেই খেতে পারবেন। তার বাথরুম সারার ইচ্ছে হলেও তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে। একদিকে শুয়ে থাকতে থাকতে কষ্ট হলে নড়চড়ে অপর পাশে শুইতে পারবেন না, যদিও না কেউ শুয়ে দেয়। কি লাভ এভাবে বেঁচে থাকার? এর চেয়ে তো মৃত্যুই শ্রেয়। কিন্তু আফসোস, চাইলেও তার মৃত্যুটাও হবে না। তাকে এভাবেই তিলে তিলে মরতে হবে যতদিন তার হায়াতে আছে। তবে তার ভাগ্য এখনো সুপ্রসন্ন। তার ছেলে বউরা, এখন নাতি বউরা তার দেখভাল করছে, সেবা করছে। তাকে ফেলে দেয়নি। সৃষ্টিকর্তা এতটুকু দোয়া যে তাকে দেখিয়েছে, তাতেই তিনি কৃতজ্ঞ। ইদানিং আহারারকে অনেক বেশি চিন্তিত দেখা যায়। সব সময় কিছু একটা নিয়ে ভাবনায় ডুবে থাকে সে। অরুণিকা খেয়াল করে সবটা, তবে হুট করেই কোনো প্রশ্ন করে না। আজ যখন চোখের সামনে পড়ে থাকা ওয়ালেট খুঁজে না পেয়ে অরুকে ডেকে ডেকে পাগল করে দিল, এবার আর অরু চুপ থাকতে পারল না, জিজ্ঞেস করিয়ে বসলো, কি হয়েছে বলুন তো আপনার? এমন অন্যমনস্ক হয়ে থাকছেন কেন আজকাল? আহারার বোকা হেসে জবাব দেয়, ধুর কি যে বলো না, কি আর হবে। দেখুন, একদম আমার কথা এড়িয়ে যাবেন না, চেষ্টা করবেন না। আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে। আমাকে বলুন কি হয়েছে। আহারার বুঝলো অরুর কাছ থেকে আর লুকিয়ে লাভ নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, দাদিজানের এই দুর্ঘটনা ঘটার দিন আয়াজ আর তার কাছে যাচ্ছিল সত্যিটা জানার জন্য। কে সেদিন বাড়িতে ঢুকে তোমাকে মারার চেষ্টা করছিল, আর জানার আগেই তো এই অবস্থা হয়ে গেল। এ তো চেষ্টা করছিল লোকটাকে খুঁজে বের করার, কিন্তু দুর্দ্বন্দ্ব লোক নাগালের বাইরে চলে যাচ্ছে বারবার। জানো, দাদিজানের ফোনে কল লিস্টেও চেক করেছি, কিন্তু সেটাও ডিলিটেড। দাদিজান ডিলিট করে দিয়েছেন হয়তো। আহারের কথা শুনে অরণিকা হাসলো, পাশে বসে তার হাতে হাত রাখলো, সান্ত্বনা দিয়ে বলল, এই ব্যাপারটা নিয়ে এত দুশ্চিন্তা? শুনুন মশাই, এত সামান্য ব্যাপারে চিন্তা করলে চলে না। যে এই কাজ করেছে সে কতদিনই বা পালিয়ে বেড়াবে? সত্য চাপা থাকে না। আজ না হয় কাল ধরা তো সে পড়বেই, হয়তো সময়টা একটু বেশি লাগবে। একদম টেনশন করবেন না আর, নইলে কিন্তু আমি রাগ করে বাপের বাড়ি চলে যাব। আহারার অবাক হয়ে বলল, ওমা, আমার দুশ্চিন্তা করার সাথে তোমার রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ার কি সম্পর্ক? অরুণিকা কেমন অভিমানী সুরে বলল, বারে, আমার বরটা তো আমার দিকে তাকাই না, একটুও খেয়াল রাখে না আমার, সারাক্ষণ খালি অন্য ভাবনা। তাহলে আমি আর এখানে থেকে কি করব? অরুণিকার কথা শুনে হো হো করে হেসে ওঠে আহারার। হাসতে হাসতে অরুণিকার মাথায় হাত বুলিয়ে দেয়, বাচ্চা ভোলানোর মতো বলে ওঠে, আচ্ছা বাবা, ঠিক আছে, আর অন্য ভাবনায় ভাববো না, শুধু তোমাকেই দেখবো, তোমারই খেয়াল রাখবো, ঠিক আছে? এই বলে আবারও হাসতে লাগলো আহারার। তার সাথে তাল মিলিয়ে অরুণিকাও ফিক করে হেসে দিল। আহারার উঠে দাঁড়ালো। অফিসে যাওয়ার উদ্দেশ্যে বিদায় নিয়ে বের হতে গেলে অরুণিকা পিছন থেকে ডেকে ওঠে, শুনুন না। আহারার দাঁড়িয়ে পড়ে, পিছন ফিরে ভ্রু উঁচিয়ে জানতে চায়, কি? অরুণিকা কিছু বলে না, এগিয়ে এসে দাঁড়ায় একদম মুখোমুখি। তারপর হুট করেই শক্ত করে জড়িয়ে ধরে আহারারকে, যেন একটু আলগা হলেই হারিয়ে যাবে। আহারার খানিকটা অবাক হলেও সেও হালকা হেসে জড়িয়ে নেয় অরুকে। আজ অরুর কি হয়েছে সে নিজেও জানে না, শুধু ইচ্ছে করছে আহারারকে এভাবে বেঁধে রাখতে, ছেড়ে দিলেই যেন পালাবে। বেশ কিছুটা সময় পেরোলো যখন অরু আহারারকে ছাড়ছে না। আহারার তখন কোমল সুরে বলে ওঠে, দেরি হয়ে যাচ্ছে শ্যামবতী, এবার তো ছাড়ো। অরুণিকা ছেড়ে দেয়। কিসব পাগলের মতো ভাবনা ভাবছে সে। আহারার আসি বলে চলে যেতে উদ্যত হতেই অরুণিকা আবার বলে ওঠে, আজ একটু তাড়াতাড়ি ফিরবেন প্লিজ।
আহারার মৃদু হেসে মাথা নাড়িয়ে সায় জানালো সে ফিরবে, তাড়াতাড়ি ফিরবে। আহারার চলে গেলে হুট করে অরুর কেমন মন খারাপ হতে থাকে, জানে না ঠিক কী কারণে। তবুও প্রচণ্ড মন খারাপ হচ্ছে তার। নিজেকে দ্রুত সামলে মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে সে। তারপর মনে মনে পড়ে দাদিজানকে সকলের সকালের খাবার খাওয়ানোর হয়নি, তাই সে জলদি জলদি করে খাবার রেডি করে নিয়ে চলে গেল গুলবাহারের ঘরে। অরণিকাকে দেখলেই গুলবাহারের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। প্রকাশ তো করতে পারে না, কিন্তু মুখ দেখে বুঝে যায় অরু। আজও তার ব্যতিক্রম হলো না। অরু হাসলো। বাহারকে ধরে কিছুটা হেলান দিয়ে রাখলো যাতে খাওয়াতে সুবিধা হয়। তারপর বেশ সময় নিয়ে খাওয়ানোর শেষ করে সে। খাওয়া শেষে ওষুধ খাইয়ে দেয়। তারপর তাকে আবারও ভালোভাবে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যেতে চায়। কি মনে করে যেন আবারও দাঁড়িয়ে পড়ল। গুলবাহারের কাছে এসে বসে পড়ল সে। কিছু একটা গভীরভাবে চিন্তা করতে লাগলো। গুলবাহার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল। কিছু সময় পর অরণিকা প্রশ্ন করে, আচ্ছা দাদিজান, যেদিন আমার ওপর হামলা হয়েছিল তার পরদিন সকালে আপনি সেই লোকটার সাথে ফোনে কথা বলেছেন, যাকে দিয়ে আপনি কাজটা করাতে চেয়েছিলেন, যদিও আপনি মারতে চাননি। কথাটুকু শোনা মাত্রই গুলবাহার লজ্জায় চোখ ফিরিয়ে নেন, সাথে সাথে তার চোখ উপচে দুফোঁটা পানিও গড়িয়ে পড়ল। অরণিকা বুঝতে পারল। পরম যত্নে সে চোখ মুছিয়ে দিয়ে বলল, কষ্ট পাবেন না দাদিজান, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। যা হবার তা তো হয়েই গিয়েছে। এখন এসব ভেবে তা নিয়ে অনুতাপ করে লাভ নেই। আমি আসলে অন্য ব্যাপার জানতে চাচ্ছিলাম দাদিজান। আপনি আমাকে একটু ইশারা দিলেই হবে। আপনার ফোনের কল লিস্ট থেকে আপনি কি ওই লোকের নাম্বার ডিলিট করে দিয়েছিলেন? অরুণিকার মনে হুট করেই সন্দেহ আসে। সে যত দূর জানে, সেদিন ফোনের কথা বলা শেষ হওয়া মাত্রই আহারার গুলবাহারকে নিয়ে চলে গিয়েছিল বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য। ফোনটা ছিল বাড়িতেই। তিনি তো দ্বিতীয়বার আর ফোন হাতে নেওয়ার সুযোগই পাননি। তবে নাম্বার ডিলিট করবেন কিভাবে, তাই শিওর হওয়ার জন্যই গুলবাহারকে জিজ্ঞেস করা। অরণিকা আবারও বলে, দাদিজান, আপনি শুধু একটু ইশারা করুন, একটা কাজ করুন। যদি উত্তর হ্যাঁ হবে তবে একবার পলক ঝাপটান, আর উত্তর না হলে দুইবার। অরণিকার তাকিয়ে আছে গুলবাহারের চোখের দিকে। কয়েক সেকেন্ড পরে গুলবাহার উত্তর দেন, পলক ঝাপটান, দুইবার। তার মানে নাম্বার তিনি ডিলিট করেননি। তাহলে কে করলো? ঝট করে অরণিকার মাথায় আসে। এই কাজ বাড়ির কেউ করেনি তো। তাছাড়া বাইরের কেউ এই কাজ করার তো কোনো সুযোগ নেই। কিন্তু বাড়ির কে এই কাজ করবে? কেন করবে? অরণিকা আবারও গুলবাহারকে প্রশ্ন করে, দাদিজান, লোকটা কি এই বাড়ির কেউ? গুলবাহার কেমন অস্থির হয়ে পড়েন। তার ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে। অরণিকাকে নিজের দিকে ইশারা করছেন বারবার। প্রথম দিকে অরণিকা বুঝতে না পারলেও পরে অরু কি মনে করে যেন জিজ্ঞেস করে বসলো, ওই লোকটা কি আপনার এই অবস্থা করেছে দাদিজান, যেন আপনি মুখ খুলতে না পারেন? হ্যাঁ হলে একবার। ধীরে ধীরে অরণিকা সবচেয়ে বড় সত্যিটার দিকেই এগিয়ে যেতে থাকে। তার কথাটুকু শেষ হওয়ার আগে গুলবাহার পলক ঝাপটানো একবার। ওরও পুনরায় প্রশ্ন করে, এই বাড়িরই কেউ? গুলবাহার আবারও পলক ঝাপটান একবার, যার অর্থ হ্যাঁ। অরণিকার হৃৎপিণ্ডটা বড্ড জোরে জোরে লাফাচ্ছে। ভয় এবং অস্থিরতা শরীর কাঁপছে তার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। কি যে কঠিন সত্য সে জানতে চাচ্ছে তা ধারণাও করতে পারছে না। ওরও এক ছুটে নিজের ঘরে গিয়ে ফোনটা নিয়ে এলো। তারপর গুলবাহারের মাথার কাছে বসে বলল, দাদিজান, আমি একটা একটা করে বাড়ির সব সদস্যের ছবি দেখাবো। তাদের মধ্যে যে ওই লোক, তার ছবি দেখা মাত্রই আপনি বারবার পলক ঝাপটাবেন, একবার দুবার নয়, ঠিক আছে? অরণিকা এক এক করে সকলের ছবি দেখাতে লাগলো, কিন্তু গুলবাহারের চোখের পাতা স্থির। এক একে সবার ছবি দেখানো হলো, এমনকি সার্পেন্টদের ছবিও দেখিয়েছে, কিন্তু গুলবাহারের পলক ঝাপটালো না। তবে কি এদের মধ্যে কেউই না? অরণিকা ভাবতে লাগলো কার কার ছবি ছাড়া পড়েছে। তখনই তার মাথায় নাদিমের খেয়াল আসতেই সে সাথে সাথে গ্যালারি ঘেটে বহু কষ্টে নাদিমের একটা ছবি বের করলো। ফ্যামিলির ফটোর মধ্যে অরণিকার ছবিটা দেখিয়ে দাদির দিকে আঙ্গুল তাক করে বলল, দাদিজান, নাদিম ভাই। সাথে সাথে ছটপট করতে শুরু করলেন গুলবাহার। এক মুহূর্ত দেরি না করে তিনি পলক ঝাপটাতে থাকলেন। এক নাগাড়ে ধক করে উঠে অরণিকার বুক। বিস্ফোরিত নয়নে সে চেয়ে আছে গুলবাহারের দিকে। বিশ্বাস করতে পারছে না সে। নাদিম, এই লোকটা কিভাবে সম্ভব? অরণিকার মনে হলো আহারারকে জানানো উচিত এই মুহূর্তে। ফোন হাতে নিয়ে আহারারকে কল দেওয়ার আগেই তার ফোনে একটা কল আসে। আয়াজ কল করেছে।
অরুণিকা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আয়াজের অস্থির কণ্ঠস্বর। ভাবি, জলদি থানায় আসুন, ভাইয়াকে পুলিশ অ্যারেস্ট করেছে।